দেখো কাণ্ড, আবার আমার পা ধরে ঘুমিয়েছে। ইচ্ছে করছে লাথি মেরে খাট থেকে ফেলে দিই। শালা উগান্ডার বাসিন্দা, সব কিছু রসাতলে পাঠিয়ে এখন মরার মতো ঘুমাচ্ছে। মুখটা তো মাশাল্লাহ, ইনোসেন্ট মার্কা। এত বড় হয়েছে, বুদ্ধি এখনো হাঁটুর উপরেই উঠেছে। আনহা এক ঝটকায় আকিবের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে সোহানকে কল করে সব বলে দেয় আর রীতিকেও সব জানায়। ওদিকে আকিব তো ঘুমিয়ে যাচ্ছে। আনহা গিয়ে আকিবকে ধাক্কা মারে। আকিব, তোমার ঘুম ভাঙবে না নাকি? ঘুমাতে ঘুমাতে কি শহীদ হয়ে যাবে? ঘুমানোর জন্য তো তোমাকে নোবেল দেওয়া উচিত। উফ, দেরি তো। আমার স্বপ্নের 14টা বাজে। কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। তার স্বপ্নে কি দেখছিলে? সাচিক ফেলি? তুমি আর রিদি হানিমুনে গিয়েছিলে? এ মা, তা না। আমার স্বপ্নের ব্যান্ড বাজিয়ে এখন স্বপ্ন দেখা হচ্ছে। শোনো, আমি সোহানা রিদিকে সবটা বলেছি। রিদি প্ল্যান করেছে ওরাও আমাদের সাথে যাবে, তবে আজকে যেতে পারবে না। আজকে নাকি সব টিকিট বুক হয়ে গেছে, ওদের যেতে কাল রাত হবে। ওরা গেলে যদি আবার কোনো ঝামেলা হয়? তোমার মতো এত বড় ঝামেলা থাকতে এসব ছোট ঝামেলার কিচ্ছু হবে না, বুঝলে? এখন যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যাও। আনহা রুম থেকে বের হয়ে যায়। আনহার কথায় আকিব কিছুক্ষণ থম মেরে বসে থেকে ওয়াশরুমে চলে যায়। দুপুরে খেয়ে আকিব আর আনহা রেডি হয়ে নিচে আসে সবার থেকে বিদায় নিতে। শোন আকিব, এবার একটু ভালো হ, না হলে তোর কপালে দুঃখ আছে। আকিব, বসে একটা কল দিও। আর ওখানে তোমাদের কোনো সমস্যা হবে না। কটেজ ম্যানেজার আমার খুব ভালো বন্ধু, আমি ওকে সব বুঝিয়ে দিয়েছি। বাবা মায়ের সাথে কথা বলে আকিব আর আনহা বেরিয়ে পড়ে। রোমান্টিক জায়গায় গিয়ে এবার যদি শালাবাবু একটু রোমান্টিক হয়। ছাই হবে, দেখবে ওই গাধা মানুষ হতে পারবে না। আমার তা মনে হচ্ছে না। হুম, এখন চলো রুমে। চট্টগ্রামে ফ্লাইট থেকে নেমে দুজন বাসে উঠে। রাতের রাস্তাটা কেমন থমথমে, বাইরের কিছু ভালোভাবে দেখা যায় না। অনেকক্ষণ পর রাস্তার পাশে দু একটা দোকান দেখা যায়। আনহা জানালা দিয়ে মাথা বের করে দিয়ে বাতাস অনুভব করছে। বাতাস আনহার চুলগুলো এলোমেলো করে দিয়েছে। আনহা মাথার কাটা খুলে চুলগুলো ছেড়ে দিল। আকিব বাসের সিটে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। আনহার খোলা চুল ঘুমন্ত আকিবের মুখের উপর পড়ছে আর আকিব সেই কারণে বারবার নড়ে উঠছে। আনহা সেটা খেয়াল করলো, হাত দিয়ে চুলগুলো একপাশে টেনে আনলো। সাজেক ভ্যালি পৌঁছতে অনেক রাত হয়ে যায় ওদের। সাজেকের বেস্ট রিসোর্টে ওদের জন্য আগে থেকেই তানভীর রুম বুক করে রেখেছে। ম্যানেজারের সাথে কথা বলে ওরা রুমে যায়। দুজনেই খুব টায়ার্ড। ফ্রেশ হয়ে দুজনেই ঘুমিয়ে পড়লো। আজকে আকিব ও আঠা একসাথেই ঘুমিয়েছে, তবে উল্টোভাবে না। অনেক ক্লান্ত থাকার কারণে ওরা এভাবেই ঘুমিয়ে পড়েছে। সকালে মিষ্টি আলো চোখের ওপর পড়তেই আনহার ঘুম ভাঙে। আনহা আস্তে আস্তে গিয়ে বারান্দার দরজাটা খুলে বারান্দায় গিয়ে দাঁড়ালো। চোখ মেলে চারিদিকে তাকিয়ে আনহা পুরো অবাক। অসম্ভব সুন্দর লাগছে চারিদিক। কটেজটাও অসম্ভব সুন্দর। রাতের বেলায় আনহা এসব কিছু খেয়াল করেনি। খুব ক্লান্ত ছিল, তাই আশেপাশে ভালো করে তাকায়ওনি। হালকা কুয়াশার মাঝে হালকা সূর্য উঁকি দিচ্ছে। পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। ভোরের এই সময়টাতে পাখির ডাক স্পষ্ট শোনা যায়, কারণ এই সময় সবকিছু স্তব্ধ থাকে। সবাই ঘুমিয়ে থাকার কারণে কোলাহল থাকে না, তাই এই সময়টাতে পাখির কিচিরমিচির ডাকগুলো শোনা যায়। আনহা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। সাজেকের সৌন্দর্যের কোনো তুলনা হয় না। আনহার হঠাৎ করেই আকিবের কথা মনে পড়ল। দৌড়ে রুমে গিয়ে আকিবকে টেনে তুললো। টানতে টানতে আকিবকে বারান্দায় নিয়ে গেল। সাত সকালে হলোটা কে? একটু ঘুমোতে দেবে না? এমনিতে অনেক রাতে ঘুমিয়েছে। আরে বুদ্ধু, তোমাকে সূর্যোদয় দেখাতেই নিয়ে এলাম। দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। আকিব তাকিয়ে দেখে সত্যি অসম্ভব সুন্দর লাগছে। ওয়াও, মাইন্ড ব্লোয়িং। একটা থ্যাঙ্কস তো দিতেই পারো আমাকে, তোমাকে এখানে আনার জন্য। ও, থ্যাঙ্কস। না, আমার তোমাকে থ্যাঙ্কস জানানো উচিত। কেন? কারণ তোমার একটা ভুলের জন্য আমি এখানে আসতে পারলাম। কখনোই সাজেক আসেনি, তবে মানুষের মুখে বর্ণনা শুনেছি তার থেকে আরো সুন্দর এই সাজেক। তাই তোমাকে থ্যাঙ্কস জানাতে চাই। থ্যাংক ইউ সোনামণি কাউয়া। সোনামণি কাউয়া, এই ডায়লগ কোথা থেকে শিখেছ? আমার ফুপির থেকে। ফুপি সবসময় এই ডায়লগ দেয়, সেই থেকেই শিখেছি। যেমন তোমার ফুপি তেমন তুমি। বাপরে, আমাকে পাগল করে ছাড়বে। আকিবের কথায় আনহা হেসে দিল। তারপর দুজনে রুমে এসে ফ্রেশ হয়ে নিল। একটু পরেই ম্যানেজার আসলো, কারণ তানভীর সব দায়িত্ব ওর বন্ধুর হাতে দিয়েছে, পালন তো করতেই হবে। আপনি তো আকিব তানভীরের শ্যালক, তাই তো? জি হ্যাঁ। আপনাদের খাবার আমার লোকেরা রুমে দিয়ে যাবে টাইম মতো। আর আপনাদের জন্য একটা গাড়ি আছে, ওটা দিয়ে পুরো সাজেক ভ্যালি আপনারা ঘুরতে পারবেন। আমার কাজ এটুকুই, এখন আসি। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন।
ম্যানেজার চলে যায়। আনহা আর আকিব সকালে নাস্তা সেরে একটু রেস্ট নেয়। তারপর পুরো কটেজ ঘুরে দেখে। দুপুরে ওরা ঝুমের ভাত, পাহাড়ি মুরগির মাংস আর 2-3 রকমের ভর্তা দিয়ে লাঞ্চ করে। রেস্ট নিয়ে বিকেলে ঘুরতে বের হয়, কারণ রিমি ওদের ফোন করে ওদের ঘোরাঘুরির ছবি পাঠাতে বলেছে। না পাঠালে না জানি এখানে এসেই আকিবের গাল দুটো আবার লাল নীল সবুজ করে দেয়। বিকেলে আনহা আর আকিব হেলিপ্যাডে ঘুরতে যায়। ওখান থেকে স্টোন গার্ডেন যায়। আনহা তো ভীষণ খুশি, এত সুন্দর জায়গা। উফ, খুশিটা যেন আটকাতেই পারছে না। আনহা আকিবের হাতে নিজের ফোন ধরিয়ে দেয় আর ছবি তুলতে বলল। আকিব বাধ্য হয়ে ছবি তুলছে। আনহা একটা নীল রঙের শাড়ি, ম্যাচিং ব্লাউজ, হাতে নীল চুড়ি, ম্যাচিং জুয়েলারি, মাথায় খোপা করেছে। প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আনহার সৌন্দর্যও মিলে গেছে। আনহা এক এক পোজ দিয়ে ছবি তুলছে আর আকিব সেটা মানতে বাধ্য হচ্ছে। দেখি আকিব, কি ছবি তুলছো? ছবি যদি ভালো না হয় তাহলে তোমার খবর আছে। বলতে বলতে আকিবের হাত থেকে আনহা ফোনটা নিয়ে ছবি দেখতে থাকে। এখন এই ছবিগুলো আপুকে পাঠাও। কিন্তু তোমার ছবি তো নেই, এতে তোমার আপু আরও রেগে যাবে। আসো দুজনে একটা সেলফি নিই। ওকে। কয়েকটা সেলফি নিয়ে আনহা ওর শাশুড়িকে পাঠায়। প্রায় 2-3 ঘন্টা আনহার ছবি তুলেছে আকিব। অন্তত 100টার বেশি ছবি তুলে ফেলেছে আনহা। আকিব বেচারা হয়রান হয়ে গেছে। মেয়েরা যে এত ছবি তুলতে পারে সেটা ওর জানা ছিল না। হেলিপ্যাড, স্টোন গার্ডেন আর আশেপাশের জায়গা ঘুরতে ঘুরতে রাত 7টা বেজে গেল। আনহা, রাত হয়ে গেছে, এবার চলো কটেজে ফিরে যাই। না, যাবো না, আজ সারা রাত ঘুরবো। হোয়াট, আর ইউ ক্রেজি? হেলিপ্যাডে ঘোরার সময় কতগুলো ছেলে মেয়ে বলা বলি করছিল ওরা নাকি রুইলু পারা যাবে। তো ওরে গেলে যে আমাদের যেতে হবে, এটার তো কোনো মানেই হয় না। আরে শোনো না, ওরা এটাও বলছিল আজকে নাকি পূর্ণিমা, চাঁদ উঠেছে, দেখছো না? আর এই চাঁদের আলোয় লুইলুপ পাহাড়ের রাস্তায় ঘুরতে নাকি অনেক ভালো লাগবে, আর অনেক সুন্দর নাকি জায়গাটা। তাই আমরাও আজকে যাব। ইম্পসিবল, আমি যাবো না। তুমি গেলে যেতে পারো। ওকে, আমি তাহলে রিমি আপুকে কল করে বলে দিচ্ছি। কি বলবে? তেমন কিছু না, বলবো আমি রুইলুই পাড়া একাই যাব। আল্লাহ, মাটি ফাঁক করে দাও, আমি ঢুকে পড়ি, নয়তো আমার আকাশে উঠে নাও। আপাতত আমার সাথে রুইলুই পাড়া গেলেই হবে। আকিবের আর কিচ্ছু করার নেই। শেষমেশ আনহাকে নিয়ে চাঁদের গাড়িতে করে রওনা হয়। চাঁদের গাড়ির ইঞ্জিনের শব্দ ও গিটারের টুংটাং। ম্যানেজারের দেয়া গাড়ি আকিব আনেনি, কারণ হেলিপ্যাড স্টোন গার্ডেন কটেজের কাছাকাছি। কিন্তু আনহা যে রুলুই পাহাড় যাওয়ার বায়না করবে সেটাও ভাবেনি। চাঁদের গাড়ি ছুটে চলছে। ওই গাড়িতে কিছু অন্য ছেলেমেয়েরাও আছে। ওদের মুখোমুখি আনহা রুইলুই পাহাড়ের কথা শুনছিল। ওরা সম্ভবত কলেজের স্টুডেন্ট। ওদের কারো হাতে গিটার, ডিএসএলআর। ওরা গাড়িতে গান শুরু করে দিল। আনহা আর আকিব ওদের গান শুনছে। গাড়িতে থাকা সবার চোখই আকিব আর আনহার দিকে আছে। আকিব নেভি ব্লু কালারের একটা শার্ট পরা, শার্টের হাতা কোনোই পর্যন্ত ভাঁজ করা, বুকের ওপর সানগ্লাসটা ঝুলানো। একটা ছেলে বলে উঠল, হাই ব্রো, আপনারা হাজব্যান্ড ওয়াইফ? আরে গাদা, দেখে বোঝিস না? এত বড় হয়েছিস, এখনো সব কিছু বোঝার ক্ষমতা হয়নি? দেখিস না কেমন ম্যাচিং করে পোশাক পরা, দেখলেই তো বোঝা যায় যে ওনারা হানিমুনে এসেছে। মেয়েটার কথায় আনহা আর আকিব একটু হেসে উঠল। আরে থাম তো, আমি বুঝেছি যে ওনারা হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু তাও শিওর হয়ে দিলাম। হয়েছে, তোকে আর বুঝতে হবে না। বাই দ্য ওয়ে আপু, আপনাদের জুটিটা কিন্তু বেস্ট। এরকম জুটি খুঁজে পাওয়া কিন্তু খুবই মুশকিল। একটা ছবি তুলতে পারি আপনাদের? আনহা আর আকিব একে অপরের দিকে তাকালো। আরে এখন না, রুইলুই পাড়ায় গিয়ে তারপরে হবে। ওকে। সবাই আবার গান শুরু করলো। আনহা এক মনে বাইরে তাকিয়ে আছে। ঘণ্টাখানিকের মধ্যে ওরা রুইলুই পাহাড় পৌঁছে গেল। গাড়ির ছেলে মেয়েগুলো আকিব আর আনহাকে নিয়ে গেল। ওরা এখানে বারবিকিউ করবে আর এখানে ডিনার করবে। আনহাও রাজি হয়ে যায়। সবাই মিলে আড্ডা দেয়। আনহাও খুব এনজয় করছে। আকিব শুধু আনহার কাণ্ড দেখছে। রাত 11টায় সবাই ডিনার করে। আকিব চেয়েছিল কটেজে ফিরতে, কিন্তু ওই ছেলে মেয়েগুলো আসতে দিল না। ওরা নাকি এখানের রাস্তায় হেঁটে হেঁটে রুইলুই পাহাড় ঘুরবে। চাঁদনি রাতে এই রাস্তায় হাঁটার মজাই নাকি আলাদা। কি আর করা, আনহা ওদের সাথে মত বিনিময় করে রাত 2টা বাজে। রাতে শুনশান নীরবতা, ঝিঝি পোকার ডাক। আনহা আর আকিব পাশাপাশি রুইলুই পাড়ার রাস্তায় হেঁটে যাচ্ছে। কলেজের ছেলেমেয়েগুলো ওদের থেকে একটু পেছনে। আনহা আকিব যাতে একটু আলাদা সময় কাটাতে পারে সেজন্যই ওরা পেছনে হাঁটতেছে। চাঁদের আলো সারা রাস্তাটা আলোকিত করেছে। আনহার মুখটা পুরোপুরি দেখা যাচ্ছে। আনহা বকবক করে যাচ্ছে আর আকিব মুগ্ধ হয়ে তাকিয়ে আছে আনহার দিকে। কেমন জানি অদ্ভুত একটা অনুভূতি
অনুভূতি হচ্ছে আকিবের মনে দোলা দিচ্ছে। নিজের অজান্তেই আকিব আনহার হাত ধরে, কিন্তু আনহার সেদিকে খেয়াল নেই, ও বকবক করতেই আছে। আজকে অনেক মজা হলো, স্টোন গার্ডেনটা অনেক সুন্দর ছিল। হ্যাঁ, ত্যান ত্যান ভাতের ফ্যান ঢেল উল্টাইয়া দেন, ইত্যাদি ইত্যাদি। কথা বলতে বলতে আনহাও আকিবের হাত মুষ্টিবদ্ধ করে নেয়। ওই ছেলেমেয়েদের সাথে ছবি তুলে আড্ডা দিয়ে কটেজে ফিরতে ফিরতে রাত 3:30 বেজে গেল। কটেজে ফিরে রুমে এসে দুজনে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা দরজায় কে যেন নক করছে। আনহা আর আকিব ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছেই। কাল অনেক রাতে ঘুমানোর কারণে দুজনের একজনেরও ঘুম ভাঙছে না। হঠাৎ করেই আরও জোরে দরজাটা ধাক্কা দিতে লাগলো। এখন আবার কে এলো? আকিব একটু উঠে দেখো না কে এলো। আকিবও উঠছে না। আনহা আকিবকে ধাক্কা দিল। হোয়াট? সারাটা লাটিমের মধ্যে ঘুরিয়ে এখন ঘুমের 12টা বাজাবে নাকি? আকিব, কথা না বলে গিয়ে দেখো না কে এসেছে। আকিব গিয়ে দরজা খুলে দেখে রিধি আর সোহান এসেছে। বৃদ্ধি, তুমি? রিধির নাম শুনে আনহাও লাফ মেরে উঠে ওদের কাছে যায়। রিদি, সুহান, তোমরা এসে গেছো, ভিতরে আসো তোমরা। আকিব সরো, পুরো দরজা জুড়ে দাঁড়িয়ে আছো। আনহা আকিবকে ঠেলা মেরে সরিয়ে ওদের ভেতরে আনে। তোমাদের তো কাল রাতে আসার কথা ছিল, এত দেরি করলে কেন? আসলে আনহা, আমার একটা কাজ ছিল তাই। ও আকিব, এদের জন্য রুম বুক করনি? হুম। তাহলে দাঁড়িয়ে আছো কেন? দেখছো না ওরা ক্লান্ত, চাবি নিয়ে আসো গো। আনহার কথায় আকিব মুখ গোমরা করে চলে গেল। কিছুক্ষণ পর আকিব ফিরে আসে। একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম? সোহানের রিধির জন্য যে দুটো রুম বুক করেছিলাম, তার একটা অন্যজন বুক করে নিয়েছে। এসব কি বলছো আকিব? এখন কি হবে? আবার একটা ভুল করে ফেলে তুমি? মোটেও আমার ভুল না, ভুল ওরা করেছে। ওরা যদি কালকে আসতো তাহলে দুটো রুমই পেতাম। এসব কথা বাদ দিয়ে এখন কি হবে সেটা বলো। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমি আর দিদি এক রুমে, আকিব আর সোহান এক রুমে থাকবে। হুম, ভালো বুদ্ধি। ভালো বুদ্ধি। আর ওই ম্যানেজার তানভীর ভাইয়াকে সব ভরে দিক, তারপর আপু এখানে এসে আমাকে পাঠা বলি করুক। তোমার জন্য আমি আর মার খেতে পারবো না। সেটাও তো ঠিক, তাহলে এখন কি হবে? তোমরা যদি কিছু মনে না করো তাহলে আমি সোহানার রুম শেয়ার করতে থাকতে পারবো। রিধির এমন কথায় আকিব ও আনহা অবাক হয়ে যায়। দেখো আকিব, ব্যাপারটা এইভাবে নিও না। এছাড়া আর তো কোনো উপায়ও নেই। আমি না হয় নিজেকে কোনোভাবে ঘুমাবো আর সোহান উপরে। ছি ছি, এসব কি বলছেন? মেয়েদের যথেষ্ট সম্মান দিতে আমি জানি। আপনি খাটে ঘুমিয়েন, আমি নিচে ঘুমাবো। আকিব আর আনহা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনছে, কিছুই বলছে না। আচ্ছা, সে দেখা যাবে। আকিব, তুমি রাজি তো? দেখো, এছাড়া তো কোনো উপায় দেখছি না। অগত্যা মন রাজি না হলেও মুখে ওরা রাজি হয়ে গেল। সোহান আর রিধি চাবি নিয়ে রুমে চলে যায়। 11টার দিকে চারজন মিলে গাড়িতে করে রওনা হলো হাজাছড়া ঝর্ণার উদ্দেশ্যে। ম্যানেজারের দেওয়া গাড়িতে করেই ওরা যাচ্ছে। নানা রকম গাছগাছালি পাহাড় দেখতে দেখতে ওরা হাজাছড়া ঝর্ণায় পৌঁছে গেল। ঝর্ণা দেখেই আনহা গোসল করতে নেমে যায়। ঝর্ণায় অনেকেই গোসল করছে। আনহা কতগুলো বাচ্চাদের সাথে দুষ্টুমি করছে আর গোসল করছে। সোহান আর রিধি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। 1 ঘন্টা যাবৎ গোসল করে আনহা উঠে আসে। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই আহনা? কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খাচ্ছি। আনহা কিছু বলার আগেই আকিব এসে আনহাকে তোয়ালে এগিয়ে দেয় আর গিয়ে চেঞ্জ করতে বলে। আনহা চেঞ্জ করতে চলে আসে। বাপরে আকিব, আনহার প্রতি এত কেয়ার! বাট এই কেয়ারটা তো তোমার করা উচিত ছিল সোহান, আর সেটা আমার করতে হচ্ছে কেন? এই যে সকাল থেকে দেখছে তুমি রিধির কেয়ার করছো, গাড়ি থেকে হাত ধরে নামাও, ওঠাও, এখানে হাত ধরে আস্তে আস্তে নিয়ে এলে যেন পাথরে পেয়েছিল রিধি পড়ে আছে। কিন্তু এটা তো আমার করার কথা ছিল না, তুমি করলে কেন? আমার হয়ে গেছে, সবাই চলো। সরি সোহান, আমার জন্য তোমাকে মশার কামড় খেতে হলো। চলো। ওরা গাড়িতে উঠল। আকিব আনহা ও পাশাপাশি বসে, কারণ ড্রাইভারটা ওই ম্যানেজারের চামচা। কি হচ্ছে না হচ্ছে সব গিয়ে বলে দেবে। রিধি আর সোহানও পাশাপাশি বসেছে। আনহা বাইরে তাকিয়ে বন জঙ্গল পাহাড় দেখছে আর আকিবকে দেখাচ্ছে। রিধি আর সোহানও গল্প করছে। আনহা পিঙ্ক কালারের একটা কারচুপি পরেছে, চুলগুলো খোলা, ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে আকিবের ঘাড়ে। হাতের উপর একটা সুঘ্রাণ বের হচ্ছে আনহার চুল থেকে, পাগল করা সেই ঘ্রাণ। আকিবের সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে। আনহার দিকে তাকাতে না চাইলেও বেহায়া চোখগুলো সেদিকেই যাচ্ছে বারবার। আকিব চোখে সানগ্লাস পরে নেয়। গাড়ি ছুটছে আপন মনে। গন্তব্যস্থল ঝুলন্ত ব্রিজ। অবশেষে ওরা খাগড়াছড়ি পৌঁছে যায়। তারপর লাঞ্চ করে রওনা হয় ঝুলন্ত ব্রিজ দেখতে। ঝুলন্ত ব্রিজ রিংছা ঝর্ণা দেখে ওরা যায় আলুটিলা গুহা দেখতে।
আকিব আর আনহা গুহার ভেতরে যায়, কিন্তু রিধি আর সোহানা বাইরে থাকে। ঝুলন্ত ব্রিজ, রিংছা ঝর্ণা আর আলুটিলা গুহা ঘুরতে ঘুরতে ওদের রাত 12টা বেজে যায়। তারপর ওরা গাড়ি করে আবার রওনা হয়। এবারে গন্তব্যস্থল হলো নীলাচল, কংলাক পাহাড়, নীলাদ্রি, যেটা নীলাচলের সবচেয়ে সুন্দর জায়গা। মেঘের রাজ্য সেখানে। সকালবেলা মেঘ ভেসে বেড়ায় পাহাড়ে। এটা কেউ মিস করতে চায় না, তাই ঘুম ক্লান্তি সব বাদ দিয়ে পাহাড়ে সবাই যাবেই। সারা রাত গাড়িতেই কেটে যায়। গাড়িতেই সবাই ঘুমিয়ে ঘুমিয়ে কাটায়। পাহাড়ে পৌঁছে সবাই ব্রেকফাস্ট করে, তারপর পাহাড়ের উপরে যায়। ওখানে বসার সুন্দর জায়গা আছে, সবাই ওখানে বসে পড়ল। অনেক ক্লান্ত সবাই, কিন্তু মেঘ এত কাছ থেকে দেখে আনহার ক্লান্তি সব উড়ে যায়। পাহাড়ের উপর চারিদিকে ঘুরে ঘুরে ছবি তুলছে আর আকিব, রিধি, সোহান ওর কাণ্ড দেখতেছে। আনহা ওদের কাছে গেল। সোহান, রিধি, আকিব, চলো ছবি তুলি। দেখছো না মেঘগুলো কত সুন্দর দেখাচ্ছে, ছবি না তুললে মিস করবে। আর ইউ ক্রেজি আনহা? কাল থেকে তোমার পাগলামি সহ্য করছি। কতকাল বাচ্চা থাকবে? দেখেছো না আমি খুব ক্লান্ত, যত সব। আনহা মুখটা কালো করে ফেললো। সোহান ওকে এভাবে অপমান করবে ও ভাবতেও পারেনি। আকিবও কিছু বললো না, ওদের ব্যাপার ওদের হাতেই ছেড়ে দিল। সত্যি আনহা, তুমি এমন কেন? লোকে কি বলবে? আসলে প্রথম এসেছো তো, যেমন তো কখনো সাজে গা শুনি, প্রথমবার এলে তো এরকমই হয়। আকিব এবার আর চুপ করে থাকতে পারল না। স্টপ ইট রিধি, কারো ব্যাপারে বাজে মন্তব্য করার অধিকার তোমার নেই। আনহাকে তুমি ইনসাল্ট করতে পারো না। আমি কোথায় ইনসাল্ট করলাম? যা সত্যি তাই তো বললাম। আর আনহাকে তো আমি এসব বলেছি, এটা তোমার বাড়ছে কেন? আকিব, আনহার প্রতি তুমি এত সিরিয়াস কেন? আনহার প্রতি সিরিয়াসে তোমার হওয়া উচিত ছিল, কিন্তু তুমি সেটা না করে উল্টা আনহাকে ইনসাল্ট করেছো। এখন আমি কি করব বলো? আনহা, চলো আমি তোমার সাথে ফটো তুলবো। আকিবের কথায় রিধি আর সোহান থ মেরে বসে রইল। আকিব আনহার হাত ধরে নিয়ে যায়। কেন জানি আকিবের কথায় আনহা খুশি হয়। সোহানের বলা কথাগুলোই ওর কিছুই যায় আসে না, কিন্তু কেন সেটাও আনহার অজানা। আকিবের সাথে পাহাড় ঘুরে আনহা, তারপর সবাই কটেজে ফিরে আসে। আসার পথে রিধি আর সোহানের সাথে তেমন কোনো কথা বলে না আনহা আর আকিব, কারণ আজকে বড্ড বাড়াবাড়ি করে ফেলেছে ওরা। অনেক জার্নি করেছে ওরা। কটেজে এসে সবাই বিশ্রাম নিয়ে ঘুমিয়ে পড়ে। যেহেতু লাঞ্চ করেই এসেছে তাই ঘুমের রাজ্যে পাড়ি দেয় সবাই। সন্ধ্যার পরে আনহার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দিয়ে ফ্রেশ হয়ে নেয়। আকিবকেও ফ্রেশ হতে পাঠায়। তখনই দরজায় কে যেন নক করলো। আকিব গিয়ে দরজা খুলল। আপনি? জি, আপনাদের জন্য কটেজের বাইরে ক্যান্ডেল লাইট ডিনারের অ্যারেঞ্জ করা হয়েছে। আপনারা রেডি হয়ে চলে আসুন। একথা শুনে আনহা আর আকিব চোখ বড় বড় করে তাকায়। আকিব, তুমি এইসব করছো? না তো, আমি তো। আরে না, এসব তানভীর আমাকে করতে বলেছে। কিন্তু আমাদের সাথে আরো দুজন বন্ধু আছে, ওদের যদি... সরি, আপনারা দুজন ছাড়া ওখানে কাউকে অ্যালাউ করা হবে না। আপনারা চাইলে ওনাদের জন্য অন্য ব্যবস্থা করতে পারি। এখন আসি। আকিব একটা বড় নিঃশ্বাস ছাড়ল। গেল সবকিছু। রিধিকে এখন কি বলবো? আপু আর ভাইয়া আমাদের পিছু ছাড়বে না, তাই? রেডি হয়ে দুজনেই কটেজের বাইরে চলে আসে। বাইরে সোহান আর রিধি বসে বসে কিছু একটা নিয়ে কথা বলছিল। আকিব, আনহা তোমার বসো। আর বসা হয়েছে। আপু ডিনার অ্যারেঞ্জ করেছে আমার আর আনহার জন্য। হোয়াট? আকিব, এবার মনে হচ্ছে সব কিছু বেশি বেশি হয়ে যাচ্ছে। বেশি হলে কিছু করার নেই। সোহান, তুমি রিমি অবাকে চেনো না? একবার যদি কিছু জানতে পারে তাহলে আমাদের ডিভোর্স কিছুতেই হতে দেবে না। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি আর রিদি ডিনার করে নেব। সোহানের কথায় আনহা তো অবাক। কেন সোহান সব কিছু এত সহজে মেনে নিচ্ছে যে সোহান আনহা ছাড়া কিছুই বুঝতো না। আনহা এসব ভাবতে ভাবতে আকিবের সাথে ডিনারে চলে গেল, যেখানে ডিনার অ্যারেঞ্জ করা হয়েছে। জায়গাটা অনেক সুন্দর। আনহা তো দেখেই অবাক। টেবিলটা গোলাপের পাপড়ি আর ক্যান্ডেল দিয়ে সাজানো। আশেপাশেও ক্যান্ডেল, ফুলের তোড়া দিয়ে সাজানো। অপলক দৃষ্টিতে সব কিছু দেখছে। ওয়াও, বিউটিফুল। এরকমভাবে কখনোই আমি ডিনার তো দূরের কথা, ব্রেকফাস্ট লাঞ্চ কিছুই করিনি। আনহার কথায় আকিব শব্দ করে হেসে উঠল। তবে এখন করো, ও এখন আবার ফটো তুলবে। ওয়েট, তোমার একটা ফটো তুলি। আচ্ছা তোলো, রিমি আম্মুকে সেন্ড করে দেবো। আপু তো কেরি পাঠকের মতো গোয়েন্দাগিরি শুরু করেছে। প্রত্যেক কাজে প্রমাণ চাই তার। আকিব আনহার সাথে কয়েকটা ফটো তুলে রিমিকে সেন্ড করে দেয়। তারপর দুজনেই খেতে বসে। আনহা খেয়েই যাচ্ছে। আকিব গালে হাত দিয়ে বসে বসে আনহার খাওয়া দেখছে। তুমি খাচ্ছ না কেন? আমার খাওয়া দেখলে কি তোমার পেট ভরবে? ও, তোমার তো রাতের বেলায় ব্যারাম ওঠে, না খাওয়ার ব্যারাম। প্লিজ আকিব, আজকে ডিনার করো আমার জন্য। রিমি আপুর কষ্টটা এভাবে বিফলে যেতে দিও না প্লিজ।
কেন জানি আকিব আনহার অনুরোধ ফেলতে পারল না। দুজনে একসাথে ডিনার করলো, তারপর একসাথে রুমে যেতে লাগলো। যাওয়ার পথে ম্যানেজারের সাথে দেখা হলো। আপনাদের সব কিছু পছন্দ হয়েছে তো? থ্যাঙ্কস ফর দিস। ওয়েলকাম। আপনারা এবার রুমে গিয়ে রেস্ট করুন। আকিব চলো না, রিধি আর সোহানের রুমে গিয়ে একটু দেখা করে আসি। ওকে চলো। 1 মিনিট, আসলে ওনারা তো রুমে নেই। নেই মানে? কোথায়? ওনাদের তো কটেজের পেছনে যেতে দেখলাম। ওখানে সুন্দর বসার জায়গা আছে। আজ তো পূর্ণিমা, হয়তো চাঁদ দেখতে গিয়েছে। ওখান থেকে চাঁদটা খুব ভালো দেখা যায়। আপনারাও চাইলে যেতে পারেন। ম্যানেজার চলে গেল। কি আমাদের রেখে চাঁদ দেখা? দাঁড়া দেখাচ্ছি মজা। চলো তো আকিব, আজ সবাই আড্ডা দেবো অনেক রাত পর্যন্ত। আনহা আকিবের হাত ধরে টানতে টানতে কটেজের পেছনে নিয়ে গেল। ওখানে গিয়ে আনহা আর আকিব যা দেখলো সেটা দেখার জন্য দুজনের কেউই প্রস্তুত ছিল না। সোহান আর রিধি দুজন দুজনকে জড়িয়ে ধরে গভীর চুম্বনে মগ্ন হয়ে আছে। কটেজের চারপাশে কালারিং লাইটস জ্বালানো, সেই আলোতে ওদের দুজনকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সোহান দু হাতে রিধির কোমর আঁকড়ে ধরেছে, আর রিধি সোহানের শার্টের কলার ধরে আছে। এটা দেখা মাত্রই আনহা আর আকিবের পা থেকে মাটি সরে যায়। ওরা দুজনে থ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। সোহান আর রিধি ওদের কাজ চালিয়ে যাচ্ছে। আনহা আর সহ্য করতে না পেরে জোরে একটা চিৎকার দিল। সোহান! আনহার চিৎকারে সোহান রিধিকে ছেড়ে দেয়। সোহান আর রিধি ভয় পেয়ে যায় আকিব আর আনহাকে দেখে। ওরা ভাবতেও পারেনি যে এই সময় আকিব আর আনহা এসে পড়বে আর ওদের হাতে নাতে ধরে ফেলবে। আনহা সোহানের দিকে এগিয়ে গেল। কিছু বলার আগেই আনহা সোহানের গালে কষিয়ে একটা চড় মারল। সোহান চড় খেয়ে তাল সামলাতে না পেরে একটু পিছিয়ে যায়। ছি সোহান, তোমাকে আমি কতটা বিশ্বাস করেছি, ভালোবেসেছি, আর তুমি তার এই প্রতিদান দিলে? তুমি হৃদের সাথে? ছি, আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। তুমি এতটা নিচু হতে পারলে কিভাবে? দেখো হান্না, তুমি যা ভাবছো সেটা না। জাস্ট শাট আপ। কি করছিলে তোমরা? সিনেমার শুটিং? তুমি নায়ক আর রিদি নায়িকা, এই জন্য কি একে অপরকে কিস করছিলে? আর রিদি, তুমি এটা কিভাবে করতে পারলে? আগে তোমাকে কতটা ভালোবাসে সেটা তুমি জানতে না? তারপরও তুমি। আর সোহান, তুমি কেন করলে এটা বলো? আনহা সোহানের কলার ধরে ঝাঁকাতে শুরু করে। সোহান বিরক্ত হয়ে আনহাকে জোরে ধাক্কা মারে। আনহা পেছনে সরে পড়ে, যেতে নিলে আঁকিব ওকে ধরে ফেলল। হ্যাঁ, আমি এখন খারাপ, তাই না? আর তুমি কি? অনেকদিন হলো তো আকিবের সাথে এক রুমে রাত কাটাচ্ছ। কি ভেবেছো আমি কিছু বুঝি না? আর আকিব কি ধোয়া তুলসী পাতা যে তোমাকে এতদিন কিছু করেনি? খবরদার সোহান, আমার সম্পর্কে যা বলার বলতে পারো, কিন্তু আকিবের সম্পর্কে একটা কথাও তুমি বলবে না। তোমার ওই নোংরা মুখে আকিবের কথা মানায় না। আর কি যেন বললে? আকিব ধোয়া তুলসী পাতা? হ্যাঁ, সত্যি আকিব খুবই ভালো। এতদিন আমরা স্বামী স্ত্রী হয়ে আছি ঠিকই, কিন্তু আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই। আর তোমার মতো নিচ নোংরা মানুষ সেসব বুঝবে না, কারণ তোমার মন মানসিকতাই নোংরা। থামো তো, অনেক জ্ঞান দিয়েছো। নিজের চরিত্র ঠিক নেই, আবার অন্যকে বোঝাতে এসেছো। এই কথা শুনে আঁকিব ভয়ঙ্কর রেগে যায়। সোহানকে গিয়ে একটা ঘুষি মেরে নিচে ফেলে দেয়, আবার টেনে উঠিয়ে কলার ধরে বলল, তো সাহস কি করে হলো আনহার সম্পর্কে বাজে কথা বলার? অনেক সহ্য করেছি তোর কথা। আর না, আসলে তোর মতো একটা ছেলের সাথে আনহাকে মানায় না, তাই হয়তো আজ সবটা ধরা পড়ে গেছে। আকিব খুব জোরে সোহানের কলায় চেপে ধরেছে। রিধি গিয়ে আকিবের থেকে সোহানকে ছাড়িয়ে নেয়। বাহ, খুব ভালো রিধি। আমাকে ছেড়ে যে তুমি অন্য কারো পালকিতে চড়বে সেটা আমার জানা ছিল না, আর কেনই বা চড়েছ সেটাও আমার জানা। রিধি, আমি আমার ভালোবাসাকে পবিত্র রাখতে চেয়েছিলাম, আর বাচ্চার মতো তোমাকে ছোঁয়ার চেষ্টা করিনি, কারণ ভালোবাসার মানুষকে আমি কখনো অপবিত্র করতে চাইনি। কিন্তু এটা যে তোমার পছন্দ ছিল না এটা আমি জানতাম না। আমি তোমার কাছে থেকে এটা আশা করিনি। আসলে এতদিন তোমার মুখের উপরে মুখোশটা দেখেছে, কিন্তু আজ তোমার আসল রূপ দেখলাম। মুখোশের আড়ালে তুমি দেখতে খুবই সুন্দর, কিন্তু তোমার আসল রূপটা ভয়ঙ্কর। আকিব, অনেক হয়েছে। এই আপদ দুটোকে এখনই এখান থেকে বিদায় করো। আনহা এসে আকিবকে হাত ধরে টেনে নিয়ে গেল। ম্যানেজারের থেকে রিধি আর সোহানের রুমের চাবি নিয়ে ওদের রুমে যায়। আকিব বুঝতে পারছে না আনহা ঠিক কী করতে চাইছে। এসব কি করছো? কথা বলো না। আনহা শাড়ির আঁচল কোমরে গুজে রিধি আর সোহানের ব্যাগ দুটো নিয়ে বাইরে আসে। ততক্ষণে সোহান আর রিধিও চলে এসেছে। আনহা ওদের দিকে ব্যাগ দুটো ছুঁড়ে মারে। আনহা, এসব কি করছো? দেখতে পাস না কি করলাম? ওদের বের করে দিলাম। যাবা? ভাগবো মানে? এত রাতে আমরা কোথায় যাব? যার নামে চৌরাস্তায় যা, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তোরা এখানে থাকতে পারবি না। নাগর নিয়ে হানিমুন করবি আর সব খরচ দেবে আকিব? এটা কখনোই হবে না। না, এই রুম আমরা আমাদের টাকায় বুক করে নেব। ওদের চেঁচামেচিতে ম্যানেজার আর অন্যান্য লোকজন চলে আসে। ওই তো ম্যানেজার চলে এসেছে। আচ্ছা ম্যানেজার সাহেব,
এই রুমটা কে বুক করেছে? আকিব সাহেব। তাহলে আকিবের ওয়াইফ হিসেবে আমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আর আমি চাই এই রুমে ওরা থাকবে না। আমার হাজব্যান্ড রুম বুক করেছে, সেটাতে আদৌ কেউ থাকবে না, রুমটা খালিই থাকবে, সেইটার সম্পর্কে আমার ব্যাপার। এখন এদের এখান থেকে বিদায় করুন, আমি আর কিচ্ছু বলতে চাই না। ম্যানেজার আর কিছুই বলতে পারল না আনহাকে, কারণ আনহা ভয়ঙ্কর রেগে আছে। আর আকিব এতক্ষণ আনহার কথা শুনছিল। এত কিছুর পরও আনহা নিজেকে শক্ত রাখছে কিভাবে? সরি ফর দিস, আপনারা এখানে থাকতে পারেন না। ওনারা রুম বুক করেছে, এখন সবটা ওনাদের হাতে। ওনারা যদি পারমিশন দেয় তবেই আপনারা থাকতে পারেন। দেখো আনা, তুমি এটা করতে পারো না। আমি কি করতে পারি আর না পারি সেটা তুমি খুব ভালো করেই জানো। বিড়ালের মতো 14 বাড়িতে মুখ দেও না। এখন যাও এখান থেকে। আনহা আকিবকে নিয়ে রুমে চলে আসে। রিধি আর রোহান কোনো উপায় না পেয়ে চলে যায়। রুমে এসে আনহা খাটের উপর বসে পড়ল। আকিবও পাশে বসে আছে, নিচের দিকে হালকা ঝুঁকে হাত দিয়ে নিজের চুলগুলো আস্তে আস্তে টানছে। অনেকক্ষণ চুপ করে বসে থেকে আনহা রুম থেকে হনহনিয়ে বের হয়ে গেল। আকিব বুঝতে পারল না যে আনহা কোথায় গেল। কিছুক্ষণের মধ্যেই আনহা ফিরে এলো, হাতে দুটো মদের বোতল আর দুটো গ্লাস। আকিব এসব দেখে অবাক হয়ে যায়। এসব কি? দেখছো না কি এগুলো? আমাদের ডিনার টেবিলে সাজানো ছিল। হ্যাঁ ছিল, কিন্তু তখন তো খাইনি, এখন খাবো। আমি এসব খাই না। আমিও তো খাই না, তবে আজকে খাবো। তুমিও খাবে। শুনেছি এসব খেলে নাকি মনের কষ্ট কমে। দেখি আজকে ট্রাই করি। নাও এবার বসো। আকিব আর আনহা খাটের পাশে ফ্লোরে বসে পড়ল। আনহা গ্লাসে মদ ঢেলে নিচে এক গ্লাস নিয়ে আকিবকে এক গ্লাস দিল। তারপর দুজন দুজনের গ্লাসে টোকা মেরে চিয়ার্স বলে চোখ বন্ধ করে দুজন দু গ্লাস শেষ করে দিল। তারপর আবার গ্লাসে মদ ঢেলে দু গ্লাস দুজনেই শেষ করে ফেলে। এতেই ওদের নেশা ধরে যায়। প্রথমবার এসব খাওয়ায় আরও বেশি নেশা ধরে ওদের। আচ্ছা আকিব, বলতে পারো সোহান কেন আমার সাথে এমন করলো? আমি তো ওকে এত ভালোবেসেছি, তাহলে ও কেন আমাকে ভালোবাসলো না? সেটা আমি কি করে বলবো? দেখছো না ঋধু আমাকে কেমন ছ্যাঁকা দিল। এটা তোমার দোষ। তোমার দোষেই রীতি তোমাকে ছ্যাঁকা দিয়েছে। এখানে আমার দোষ কোথায় হলো? আনহা এবার পুরো বোতল হাতে নিয়ে এক চুমুক দিল, তারপর বলল, তুমি অনেক আনরোম্যান্টিক। আগে রীতিকে তো একটা কিছু করতে পারে, তাহলে তো এসব হতো না। তাহলে সোহান ওইভাবে আমাকে ঠকাতো না। কি বলছো তুমি এসব? ওকে আমি কেন কিস করতে যাব? ওকে আমার বউ নাকি? আর তুমি জানো না যে ইসলাম ধর্মে চুমু খাওয়া হারাম? উমা, আমি তো এসব একদমই জানতাম না। কিন্তু হারাম যেন সোহান আর রীতি কেন কিস করলো? আরে ওদের মধ্যে বেশি রোমান্স ভাব এসে গেছে। মাত্র 3-4 দিন ধরে একে অপরকে চেনে, এর মধ্যেই প্রেম ভালোবাসা ইত্যাদি হয়ে গেল, আর তারপর রোম্যান্স। আর ওরা হয়তো একটু বেশি রোমান্টিক। বাজে কথা সব। তুমি আর আমি তো এতদিন ধরে এক রুমেই থাকছি। ওই আমাদের তো কোনো রোম্যান্স ফিল হলো না। তোমার সাথে রোমান্স ফিল হবে কেন? তুমি তো আমার ভাবি হও। কি? থুড়ি, তুমি তো আমার ভাবি না, বউ ভাবি। থুকু বউ। আসলে আকিব, তুমি সত্যি আনরোম্যান্টিক, নাহলে নিধি তোমাকে ছেড়েই যেত না। বলি আনহা আবার বোতলে চুমুক দিল। কি? আমি আনরোমান্টিক? আমি কিস করতে পারি না? আসো তোমাকে একটা কিস করে দেখাই। আকিব আনহার দিকে এগিয়ে যেতেই আনহা আকিবকে হালকা ধাক্কা মারে। আকিব নেশায় ঢুলছিল। আনহার ধাক্কায় আকিব আগের জায়গায় বসে পড়ে। সরো, এমনিতেই আমার কষ্ট হচ্ছে, উনি আবার এসেছে চুমু দিতে। সোহান, এটা কি করলে? আকিব, প্লিজ আনহা, তুমি কেঁদো না। তুমি কাঁদলে আমিও কেঁদে দেবো। আমি একটা বাচ্চা ছেলে, আমি কাঁদলে কি তোমার ভালো লাগবে? একটা বাচ্চার প্রতি তোমার কি কোনো দয়া মায়া নেই? ওলে আমার বাবু সোনামণি কাউয়া। থাক, তোমাকে কাঁদতে হবে না। আয় আমার কাছে, তোকে আমি ঘুম পাড়িয়ে দিই। বলতে বলতে আনহা আকিবকে কাছে টেনে নেয়। আনহা ওর হাত দিয়ে আকিবের মাথা টেনে ওর ঘাড়ে রাখিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নেশার ঘরে দুজনে কি করছে কেউ জানে না। আনহা আকিবের সিল্কি চুলে হাত বুলিয়ে দিচ্ছে, আর আকিব তার চোখ বুজে অনুভব করছে। আয় আকিব, এভাবে ঘুমাস না। তুমি তো এইভাবে আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছ। ওফ, এখন ওঠ, বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে দিই তোকে। দুজনেই ঢুলতে ঢুলতে উঠে ঠিকমতো দাঁড়াতে পারছে না। কোনো রকমে ওরা খাটের উপর শুয়ে পড়ল। মদের বোতল গ্লাস ওভাবেই মাটিতে পড়ে রয়েছে। আনহা শুয়ে শুয়ে আকিবের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুমিয়ে পড়ল। আকিব তো আরও আগেই ঘুমিয়ে পড়েছে। মদটা বেশি খেয়ে ফেলেছে ওরা। পরের দিন 12টায় আনহার ঘুম ভাঙল। নেশার কারণে দুজনের ঘুম বেশি হয়েছে। ঘুম ভেঙে আনহা দেখতে পেল ও আকিবের বুকের মধ্যে। আকিবও দু হাতে নিয়ে আনহাকে জড়িয়ে ধরেছে। এটা দেখে আনহা নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ায়, কিন্তু নেশার ঘোরটা এতই বেশি ছিল যে আনহা দাঁড়িয়ে থাকতে না পেরে মাটিতে ধপ করে পড়ে যায়। মাথাটা ওর ঘুরছে। অনেকক্ষণ বসে থেকে আস্তে আস্তে উঠে দাঁড়ায়।
আর কালকে রাতের কথা মনে করার চেষ্টা করে। মাথাটা কেমন ঝিমঝিম করছে। কালকে রাতে কি হয়েছিল? ও হ্যাঁ, মনে পড়েছে। কালকে সোহানা রীতিকে বের করে দেওয়ার পর আমরা মদ খেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, মদ খেয়ে কী করেছিলাম? ইস, কেন যে মদ খেতে গিয়েছিলাম আমার তো কিছুই মনে পড়ছে না। আকিব আমার সাথে কিছু এটা বলে আনহা নিজেকে ভালো করে দেখতে লাগলো।